রাজনীতির কিছু নতুন ধরনের কিছু ঘটনা ঘটছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংরা বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে অত্যন্ত ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন। তার ঠিক একদিন আগে বাংলাদেশের দূতাবাস বেগম খালেদা জিয়াকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন 15ই আগস্টে। এই যে দুটি ঘটনার কে নিয়ে ব্যাপক আলোচনা চলছে, দুটি ঘটনাকে নিয়ে মানুষের উৎসাহ ব্যাপক। তো এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর তাজ হাশমিকে। আপনারা ডক্টর তাজ হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কেমন আছেন স্যার? ভালো, ধন্যবাদ। ভালো। তো স্যার, আপনি তো এই যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মূলত কাজ করছেন এখন। আপনি লিখছেন আন্তর্জাতিক জার্নালগুলোতে, বিভিন্ন পত্রিকায়। আপনি সামরিক বিশেষ বিশ্লেষক হিসেবেও আপনি প্রচুর লেখালেখি করেন। তো বাংলাদেশের এই যে ভারতের পররাষ্ট্র সচিবের যে ঝটিকা সফর এবং বেগম খালেদা জিয়াকে যে চীনের যে জন্মদিনের শুভেচ্ছা, কিভাবে দেখেন আপনি? আপনি কি মনে করেন? দুটো ঘটনাই খুবই তাৎপর্যপূর্ণ। প্রথমত, 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা, তার কেক কাটা ইত্যাদি নিয়ে বিগত কয়েক বছর থেকে আওয়ামী লীগ খুব সোচ্চার এবং তারা মিথ্যা প্রচারণা করছে যে খালেদা জিয়ার জন্ম আসলে 15ই আগস্ট না, উনি ভুয়া জন্মদিন পালন করেন। এমনকি বিএনপির কিছু সিনিয়র বিশ্লেষক যেমন ইমাজউদ্দিন আহমদ সাহেবও বলেছিলেন, খালেদা জিয়াকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি যেন 15ই আগস্টে কেক না কাটেন এবং তার জন্মদিবস যাতে পালন না করেন, এই ধরনের কথা বলা হয়েছিল। সৌহার্দ্য রক্ষার জন্য, যাতে আওয়ামী লীগ মনে না করে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসকে বিএনপি জোর করে খালেদা জিয়ার জন্মবার্ষিকী হিসেবে পালন করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে চীনের রাষ্ট্রদূত বা চীনের যে এমবাসি, তারা তাকে ফর্মালি এই দিন অভিনন্দন জানাচ্ছে, তাকে গিফট দিচ্ছেন এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি মনে করি যে চীন বিগত 2018 সালের ডিসেম্বরে যে ইলেকশন হয়েছিল, সেখানে চীনের প্রত্যক্ষ সহযোগিতা ছিল হাসিনা জিয়ার পক্ষে। এবং ইলেকশন রিগিংটা হয়েছে, যে চুরি করে ডাকাতি করে যে রাতের আধারে ইলেকশন জিতেছে হাসিনা, তার পেছনে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলি, চীনের দিক থেকে একটা কাজ করা হয়েছে যেটা হাসিনার বিজয়ে সহায়ক হয়েছে। হঠাৎ করে আবার এমন কি ঘটলো 2 বছর না যেতেই, যে তারা এখন মনে হচ্ছে যে তাদের সমস্ত ডিম এক বাস্কেটে না রেখে, যেটা ইংরেজিতে বলে কিপিং অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, ওটা না করে এখন দেখা যাচ্ছে চীন, আওয়ামী এবং বিএনপি দুটো বাস্কেটে তার ডিম রাখছে। এবং তারা বিএনপির সঙ্গে যে সম্পর্ক নষ্ট হয়েছিল 2004 সালে, খালেদা জিয়ার দ্বিতীয়বার সরকার গঠন করেছিলেন, তখন তাইওয়ানকে যে এখানে বিএনপি কিছু নেতৃবৃন্দ পয়সা করে মিশন খুলতে দিয়েছিল, সেটা তো চীনের জন্য ভীষণ রকম আপত্তিকর ব্যাপার, যেটা তখন বিএনপির কিছু নেতৃবৃন্দ বুঝতে পারেননি। তারা যেটা অভিযোগ এসছে যে তারা তাইওয়ানের কাছ থেকে মোটা টাকার ঘুষ খেয়ে 4-5 জন সিনিয়র বিএনপি মন্ত্রী এই অপকর্মটা করেছিলেন। এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে বিএনপির যে সম্পর্ক নষ্ট হলো, যে সম্পর্ক জিয়াউর রহমানের সময় চালু করা হলো, জিয়াউর রহমান কয়েকবার চীনে গিয়ে যেটাকে ঝালাই করলেন, চীনের সঙ্গে চীন থেকে উনি খাল কাটার প্রোগ্রাম দেখে এসে বাংলাদেশে খাল খননের যে প্রক্রিয়া চালু করলেন, বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন, সেটা তো পুরোটাই গুঁড়ো বালি হয়ে গেল কিছু বিএনপির ভুলের জন্য। এখন দেখা যাচ্ছে চীন ওই ভুলটাকে ক্ষমার চোখে দেখে এখন আবার বিএনপির দিকে হাত বাড়াচ্ছে। আমি তো এইভাবেই দেখি যে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানো মানেই আওয়ামী লীগের একটা তাদের গালে চপেটাঘাত করার মতো, যে তোমরা যে জন্মদিন নিয়ে প্রশ্ন তোলো এবং যাকে নিয়ে তোমরা এত কথা বলো, তাদের সঙ্গে চীনের মাখামাখি একটা নতুন সম্পর্ক বিএনপি এবং চীনের মধ্যে হতে যাচ্ছে।
এবং এটা আমি মনে করি আওয়ামী লীগ এবং হাসিনার জন্য একটা অশনি সংকেত। জি স্যার, অনেকে বলছেন যে চীন যেভাবে বিএনপির প্রতি তাদের শুভেচ্ছা জানিয়েছে, 15ই আগস্টের এই যে তীর তারা ছুঁড়েছে, এই তীরের মাথায় 20 মাখানোর তীর তারা ছুঁড়েছে, কারণ 15ই আগস্টের বিষয়টাতে আওয়ামী লীগ অনেক বেশি সেন্সিটিভ। জি, সেই দিনই চীনের এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ থেকে অনেকে বলছেন যে শুধুমাত্র সাধারণ কূটনীতি না, এটি অনেক গভীর পর্যবেক্ষণের পরেই তারা এইভাবে একটি পদক্ষেপ নিয়েছেন, এবং এটি একটি অনেক বড় পদক্ষেপ আওয়ামী লীগ থেকে বের হয়ে আসার। হ্যাঁ অবশ্যই এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, এবং এটা সিগন্যাল, ওপেন মানে আওয়ামী লীগকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো আমরা শুধু তোমাদের উপর নির্ভর করছি না, দরকার হলে আমরা তোমাদের যে চরম শত্রু যাকে তোমরা মনে করো বিএনপি, তাদের সঙ্গে আমরা সৌহার্দ্য গড়ে তুলছি। কারণ আমার যেটা মনে হয়, চীন একদিকে বাংলাদেশে $24 বিলিয়ন বিনিয়োগ করেছে, আরো টাকা পয়সা তারা বিনিয়োগ করতে যাচ্ছে, কিন্তু এখন ভারতের সঙ্গে যে বাংলাদেশের দহরম মহরম, মানে ভারত বসে আছে বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ করে, যেটা অনেক সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এমনকি প্রধানমন্ত্রীর অফিসে এবং ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে রয়ের লোক বসে কাজ করছে। সুতরাং এটা চীনের জন্য খুবই একটা মানে সুখপ্রদ ব্যাপার নয়, যেটাকে বলা হয় যে তার ঘাড়ের উপরে একটা মনস্টার, একটা দানব নিঃশ্বাস ছুটছে। চীন বাংলাদেশে ভারতের এইরকম প্রভাব উপস্থিতি, এটা স্ট্র্যাটেজিক কারণে চীনের কাছে এটা খুব একটা সহনীয় ব্যাপার না। সেজন্যই তারা আওয়ামী সরকারকে একটা মেসেজ দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে যে দেখো আমরা কিন্তু দরকার হলে বিএনপি সরকারকে আমরা সমর্থন করব, এবং খালেদা জিয়ার সঙ্গে আমরা সম্পর্ক যে নতুন করে সম্পর্ক গড়ে তুললেন তার প্রমাণ হচ্ছে এই উপঢৌকন দেওয়া তার জন্মদিনে, যেটা আগে কোনোদিন করেনি। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার, চীন যদি গত 20, 25, 30 বছর থেকে যদি খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে তাকে এরকম ভাবে উপহার দিচ্ছে বা তাকে কংগ্রাচুলেট করছে, এরকম ঘটনা ঘটেনি। সুতরাং এটা একটা নতুন দিকনিদর্শন আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য, এবং চীন বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে একটা নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে বলে আমি মনে করি। স্যার, এই শুভেচ্ছা জানানোর একদিন পরেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা, যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন ভারতের, বিশেষ বিমানে, বিমান বাহিনীর বিশেষ বিমানে বাংলাদেশে এসেছেন। এই বিষয়টি এখন ব্যাপক আলোচনায়, তার চেয়েও বেশি আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল 3টায়, সেই বৈঠকটি হয়েছে অনেক রাতে। এই বৈঠকের কোনো ছবিও ডিসক্লোজ করা হয়নি। পাশাপাশি বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানাতে কেউ যাননি, এক্সেপ্ট ভারতীয় হাই কমিশনার ছাড়া। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশ ভারতের স্বামী স্ত্রীর সম্পর্কে যিনি রাজসাক্ষী বা উকিল বাবু, তিনিও সিলেট চলে গেছেন। তো কিভাবে দেখেন আপনি? এটা তো একেবারে শেখ হাসিনার সরকার দেরিতে হলেও বুঝতে পারছে যে ভারতের সঙ্গে এত মাখামাখি ভালো না, দেশের জনগণেরা ভালো চোখে দেখে না। সবচেয়ে বড় কথা, আমি ওই ব্যাপারে পরে আসছি, সেনাবাহিনীর একটা অংশ প্রচন্ড রকম হাসিনা বিরোধী হয়ে উঠেছে ভারতের সঙ্গে এত বেশি মাখামাখির জন্য, সে ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করছি। এখন ব্যাপারটা হচ্ছে, হাসিনা সরকার তাকে আমন্ত্রণ করে আনেনি, সিংলা নিজের ইচ্ছায় এখানে এসছেন, এবং তাকে যে সৌজন্য দেখানো হয়নি সে ব্যাপারটাও মানে একেবারে, এটা যে কোনো লোকই বুঝবে যে হোস্ট সে খুবই রিল্যাক্টেন্ট। আপনি একজনের বাড়িতে যাচ্ছেন মেহমান হয়ে, কিন্তু আপনার যাকে যে মেহমানদারি করবে সে আপনার সঙ্গে কথাও বলছে না, বসতেও দিচ্ছে না, এবং আপনি 3টার মিটিং আপনি রাত 9টার সময় করছেন। এবং আমার ওই প্রধানমন্ত্রীর অফিসের ভেতরের খবর এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের খবর আমি জানি, যে কোনো ভাবেই হোক, বলেছেন যে ওই 1 ঘন্টা যে সিংলা কথা বলেছেন হাসিনার সঙ্গে, হাসিনা শুধু হু হা করেছেন, মন্তব্য একটা করেছেন, কিন্তু উনি যে কোনো কথা বলেননি। এর দ্বারা কি বোঝায়? যে তুমি এসছো, তোমার সঙ্গে আমার কথা বলার মতো কিছু নেই। দ্বিতীয়ত তাকে এতক্ষণ বসিয়ে রাখলেন, তারপরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না থাক, পররাষ্ট্র সচিব তো দেবেন,
ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বা ওই জাতীয় ওই ধরনের কোন অফিসার তাকে এয়ারপোর্টে রিসিভ করবেন সেটাও করেননি। তারপরও নির্লজ্জের মতো কেন শ্রীংলা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং উনি কি বলতে এসছেন? একটা সূত্রে জানা যাচ্ছে তিনি এই মায়ানমারের ইলেকশনের কথা বলেছেন, তারপরে এই যে আর্মির কিছু জেনারেল আপনার সঙ্গে ইন্টারভিউ দিয়েছিল জেনারেল সহরাওয়ার্দী, সেটা সম্বন্ধে নাকি কটাক্ষ করেছেন। বাংলাদেশের কাগজে দেখলাম, মানব জীবনে দেখলাম, বলছে যে কনক সরকারের সঙ্গে যে সহরাওয়ার্দী ইন্টারভিউ হয়েছে সেটাও উঠেছে, ভারত বিরোধী যে কথাবার্তা বলা হয়েছে সেগুলো শুনে হাসিনা শুধু হু হা করেছেন, তিনি খুব একটা বড় কথা বলেননি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের প্রায় উন্মাদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, আমি তো তার মাথার সুস্থ মস্তিষ্ক, তার মানে সুস্থ মস্তিষ্কের ব্যাপারে আমি তো একটু সন্দিহান। উনি এক এক সময় বলেন ভারতের সঙ্গে আমাদের বৈবাহিক স্বামী স্ত্রীর সম্পর্ক, একবার বলেন ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক। সিমলার যাওয়ার পরে উনি বললেন যে উনি এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই করোনা ভাইরাসের টিকা বা ভ্যাকসিন নিয়ে আলাপ করতে। তো ভ্যাকসিন নিয়ে আলাপ করতে হলে তো যদি ভারত নাকি রাশিয়ার কাছ থেকে বা কারোর কাছ থেকে যদি ভ্যাকসিন নিয়ে আসে, বা যেটা শোনা গেছে অক্সফোর্ডের ভ্যাকসিনটা ভারত এনে বাংলাদেশিদের উপর গিনিপিগ বানিয়ে ওটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে। ভারতের তো মানে 125 কোটি লোক, তাদের ভ্যাকসিন পরীক্ষা করার জন্য বাংলাদেশে কেন আসতে হবে যদি ওটা সত্যি হয়ে থাকে যে উনি ভ্যাকসিন নিয়ে আলাপ করতে এসছেন? তো ভ্যাকসিন নিয়ে আলাপ করতে আসলে তো তাদের ডাক্তাররা, আমাদের বাংলাদেশের ডাক্তার বা সায়েন্টিস্টদের সঙ্গে বসবেন, কথা বলবেন। একজন ডিপ্লোম্যাট একজন প্রধানমন্ত্রীর সঙ্গে মানে পারমিশন নিতে যাচ্ছেন যে আপনার দেশে কিন্তু আমরা এটাকে আপনার লোকজন বাঙালিদেরকে আমরা গিনিপিগ হিসাবে দেখব যে এই টিকা কার্যকর কিনা, এর যে একটা সাইড ইফেক্ট হতে পারে, ক্ষতি হতে পারে, হলে বাংলাদেশিদের হবে। সুতরাং ভারত তার চির বৈরিতা এখানে প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশের লোক মরলে মরবে, তাতে আমাদের কি যায় আসে। যদি ভ্যাকসিনটা পরীক্ষিত ভালোভাবে পরীক্ষিত হয়ে যায় ওটা বাজারে চালু হবে, আর যদি এতে কোনো লোকের ক্ষতি হয় তাহলে ওটা বন্ধ করে দেবে। এটাও তো একটা বিরাট লজ্জাস্কর এবং একটা জঘন্য ব্যাপার যে একটা বিদেশের লোকজনের উপর আপনি আপনার টিকা বা ভ্যাকসিনের এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন গিনিপিগ হিসাবে। তো ওনারা মুখে টিকার কথা যাই বলুক বা এই যে কোভিড-19 এর সহযোগিতার কথা বলুক, ভারতের নিজের অবস্থায় তো কোভিড-19 এর খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, তাই না? তো তারা আমাদেরকে কোভিড-19 এর কি সহযোগিতা করবে? তারা নিজেরাই সামাল দিতে পারছে না। নিশ্চয়ই। তো এগুলো যাই বলুক, আসলে ভিতরের বিষয়টি ডিফারেন্ট, এটা তো বোঝাই যাচ্ছে। এবং স্যার আপনি যদি বলছিলেন যে জেনারেল সরওয়ার্দীর যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রসঙ্গ এসেছে, প্লাস রয়ের প্রসঙ্গ এসেছে। তো আপনি যদি স্যার খেয়াল করেন, জেনারেল সরওয়ার্দীর ইন্টারভিউর পরে ইন্ডিয়ান কিছু সুনির্দিষ্ট সাংবাদিক এবং পত্রিকা যেভাবে ঝাঁপিয়ে পড়লো এবং আমাকে আইএসআই এর এজেন্ট বানানো বা নানা বিষয়ের সঙ্গে ভিলেন বানানো, এবং আপনি এই বিষয়টি নিয়ে 2-3টি আর্টিকেল লিখেছেন সাউথ এশিয়ান জার্নালে, আপনি 2-3টি আর্টিকেল লিখেছেন। তো ইন্ডিয়ানদের এই যে মাথা ব্যথা, সেই মাথা ব্যথাই প্রমাণ করে যে সরওয়ার্দী সাহেব যা বলেছেন সেটা সত্য এবং সেটি একেবারে আপেক্ষা লেগেছে। একেবারে সুবীর ভৌমিক যে প্রথমে যে কথাগুলো বললেন, আমরা যদিও এটাকে তুড়ি মেরে দিচ্ছি যে না এই ধরনের কিছু হয়নি, আসলে ব্যাপারটা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিধা বিভক্ত। এক দল হাসিনার পক্ষে রয়েছেন আর বেশিরভাগ সেনা সদস্য, অফিসার এবং সৈনিক তারা এই ভারতের সঙ্গে মাখামাখি পছন্দ করে না। সবচেয়ে ব্যাপার যেটা আমি বলতে যাচ্ছিলাম একটু আগেই, আপনাকে জেনারেল সরওয়ার্দী, রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল, যে কথাগুলো বলেছেন খুবই তাৎপর্যপূর্ণ এবং এটা রাষ্ট্রদ্রোহিতামূলক। আপনি একজন দেশের বর্তমান সেনা অধিকারীকে বলছেন অকর্মণ্য, অযোগ্য, তিনি ভারতপন্থী বলেই তাকে বাংলাদেশের সেনাপ্রধান করা হয়েছে। এর চেয়ে অনেক
মানে নরম কথা বলার পরেও মাহমুদুর রহমান মান্নাকে ধরে নিয়ে যে সেনাবাহিনীকে উস্কানিমূলক কথা বলেছেন উনি, তাকে জেল